হ্যালো বন্ধুরা, অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো শুরু করা যাক। লজিস্টিক গ্রোথ। তো এর আগে এক্সপোনেনশিয়াল গ্রোথটা পড়ানো হয়েছে, এবার আসছে লজিস্টিক গ্রোথ। নো পপুলেশন অফ অ্যানি স্পিসিস ইজ নেচার হ্যাজ অ্যাট ইটস ডিসপোজাল আনলিমিটেড রিসোর্স টু পারমিট এক্সপোনেনশিয়াল গ্রোথ। পৃথিবীতে কোনো প্রজাতির এমন কোনো পপুলেশন নেই যেটা কি করে যে আনলিমিটেড রিসোর্স আছে, যে এক্সপোনেনশিয়াল গ্রোথ করতে পারবে, এমন কোনো পপুলেশন পৃথিবীতে নেই। দিস লিডস টু কম্পিটিশন বিটুইন ইন্ডিভিজুয়ালস ফর লিমিটেড রিসোর্স। যেহেতু পৃথিবীর প্রত্যেকটা পপুলেশনের মধ্যেই রিসোর্স লিমিটেড, খাদ্য বাসস্থান লিমিটেড, তাই যে সমস্ত প্রজাতির জীবগুলি থাকে তাদের মধ্যে কি হয়, কম্পিটিশন হয়। ইভেনচুয়ালি দ্য ফিটেস্ট ইন্ডিভিজুয়াল উইল সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস। এবং এই কম্পিটিশনের ফলে যে ফিটেস্ট সে বেঁচে থাকে, সার্ভাইভ করে এবং সে জনন সম্পন্ন করে এবং তার অপত্য রেখে যায়। দ্য গভর্নমেন্টস অফ মেনি কান্ট্রিজ হ্যাভ অলসো রিয়েলাইজড দিস ফ্যাক্ট অ্যান্ড ইন্ট্রোডিউস ভ্যারিয়াস রিস্ট্রেন্টস উইথ এ ভিউ টু লিমিট হিউম্যান পপুলেশন গ্রোথ। তো প্রকৃতি থেকে শিখে সরকারও এটাকে বুঝতে পেরেছে এবং তার জন্য কি তারাও বিভিন্ন রকমের চেষ্টা করেছে যে কিভাবে মানুষের যে প্রজনন, মানুষের যে পপুলেশন, সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যেতে পারে প্রকৃতির মতো। প্রকৃতিতে যেমন সবাই একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে, তো গভর্নমেন্টের থেকেও কিছু রেস্ট্রিকশন প্রয়োগ করা হয়েছে। ইন নেচার এ গিভেন হ্যাবিটেট হ্যাজ এনাফ রিসোর্সেস টু সাপোর্ট এ ম্যাক্সিমাম পসিবল নাম্বার beyond which no further growth is possible. Let us call this limit as nature's carrying capacity for that species in their habitat. প্রকৃতিতে যে কোনো বাসস্থানে, যে কোনো হ্যাবিটেটে কিছু পরিমাণ রিসোর্স থাকে, খাদ্য বাসস্থান থাকে। তো কী করে যে যে কোনো জীব সেগুলোকে কাজে লাগিয়ে তার যে ম্যাক্সিমাম যে পর্যন্ত তার অপত্য তৈরি করতে পারে বা সার্ভাইভ করতে পারে, সেটা হলো তার ক্যারিং ক্যাপাসিটি। যে কোনো একটা জীব সর্বোচ্চ যতটা সার্ভাইভ করতে পারবে বা যতটা অপত্য তৈরি করতে পারলে পরিবেশের সঙ্গে তার ভারসাম্য বজায় থাকবে, সেটাই হলো তার ক্যারিং ক্যাপাসিটি। এ পপুলেশন গ্রোয়িং ইন এ হ্যাবিটেট উইথ লিমিটেড রিসোর্সেস, সো ইনিশিয়ালি এ ল্যাগ ফেজ followed by phases of acceleration and deceleration and finally and asymptom when the population density reaches the carrying capacity. তো লজিস্টিক গ্রোথে কী হয় যে পপুলেশন যখন গ্রো করে তখন প্রথমের দিকে যেটা আসে সেটা হলো ল্যাগ ফেজ, খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারপরে আসছে এক্সপোনেনশিয়াল ফেজ বা অ্যাসিলেটেড ফেজ বা ডিসলেট ফেজ, যে তারপরে কী হয় যে লগ ফেজ, যে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তারপর ডিক্রিজ করে কী আসে, অ্যাসিমটম ফেজ আসে। অ্যাসিমটম ফেজটা কি, যে ক্যারিং ক্যাপাসিটিতে চলে যায় এবং সেটা কনস্ট্যান্ট হয়ে যায়, তার থেকে আর বৃদ্ধি করতে পারে না। এ প্লট অফ এন পপুলেশন ডেন্সিটি ইন রিলেশন টু টাইম রেজাল্ট ইন এ সিগময়েড কার্ভ, এবং এর ফলে একটা যে কার্ভ তৈরি হয় সেটা হলো সিগময়েড কার্ভ বা এস আকৃতির কার্ভ। দিস টাইপ অফ পপুলেশন গ্রোথ ইজ কল্ড ভারহার্স্ট-পার্ল লজিস্টিক গ্রোথ অ্যান্ড ইজ ডেসক্রাইবড বাই দ্য ফলোয়িং ইকুয়েশন: dn/dt is equal to rn ব্র্যাকেটে k - n by k। তো এই যে সিগময়েড কার্ভটা তৈরি হলো একে বলা হয় ভারহার্স্ট-পার্ল লজিস্টিক গ্রোথ, এবং একে নিম্নলিখিত ইকুয়েশনের মাধ্যমে ডিনোট করা হয়, যেখানে n হলো পপুলেশন ডেন্সিটি at টাইম t, আর ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, k ক্যারিং ক্যাপাসিটি। Since resources for growth for most animal population are finite and become limiting sooner or later, the logistic growth model is considered a more realistic one. তো আমরা জানি যে রিসোর্স হচ্ছে লিমিটেড, খাদ্য একদিন শেষ হয়ে যাবে, বাসস্থানও একটা লিমিট। তো তার জন্য কী হয় যে প্রকৃতিতে এই যে লজিস্টিক গ্রোথটাই দেখা যায়, এমনকি মানুষের মধ্যেও লজিস্টিক গ্রোথই দেখা যায়। তো এই যে এখানে গ্রাফটা আছে, গ্রাফটা দেখিয়েছিলাম সিগময়েড আকৃতি, তো এটা হলো লজিস্টিক গ্রোথ। এই যে লজিস্টিক গ্রোথ সিগময়েড, যে প্রথমে ল্যাগ ফেজ, তারপরে অ্যাসিলেট বা লগ ফেজ, তারপরে অ্যাসিমটম ফেজ, আর এই তো ক্যারিং ক্যাপাসিটি বা কনস্ট্যান্ট হয়ে গেছে, আর এ দিয়ে ডিনোট করা হচ্ছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো এটাই ছিল লজিস্টিক গ্রোথ। তো
তো রিয়াল কোনটা? লজিস্টিক গ্রোথটা রিয়াল। লাইফ হিস্টোরি ভ্যারিয়েশন, পপুলেশন ইভলভ টু ম্যাক্সিমাইজ দেয়ার রিপ্রোডাক্টিভ ফিটনেস, অলসো কল্ড ডারউইন ফিটনেস, in the high R value in the habitat in which they live। যে কোনো পপুলেশন কী করে, চেষ্টা করে যে কীভাবে তার যে রিপ্রোডাক্টিভ ফিটনেস বা ডারউইন ফিটনেস বা যাকে আর দিয়ে রেট করেছিলাম ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ, তো সেটাকে কীভাবে সে বৃদ্ধি করবে, সেটার জন্য সে সর্বদা ইভলভ বা চেষ্টা করে বা ইভলভ করেছে যে কীভাবে সে রিপ্রোডাক্টিভ ফিটনেসটাকে বৃদ্ধি করবে, ম্যাক্সিমাম করবে। Under a particular set of selection pressure, organism evolve toward the most efficient reproductive strategy। যে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কিছু বিশেষ বিশেষ প্রভাবকের উপর ভিত্তি করে, পরিবেশের উপর ভিত্তি করে জীবের মধ্যে জীব কী করে যে সর্বোচ্চ রিপ্রোডাকশন স্ট্র্যাটেজি বা যৌনজনন করার যে ক্ষমতা সেটা নিয়ে এসছে। তার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করেছে, কেউ প্রিডেশন, কেউ কম্পিটিশন, কেউ এমানসালিজম, কেউ কমেন্সালিজম, কেউ মিউচুয়ালিজম, বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেছে। Some organisms breed only once in their lifetime, Pacific salmon fish, bamboo, while others breed many times during their lifetime, most birds and mammals। যে কিছু অর্গানিজম আছে যে তারা জীবনকালে শুধুমাত্র একবারই তারা ব্রিড করে, এক্সাম্পল হচ্ছে প্যাসিফিক স্যালমন ফিশ, তার ব্যাম্বু বা বাঁশ। আর কিছু ব্রিড আছে যেগুলো অনেকবার করে, যেমন বেশিরভাগই পাখি এবং স্তন্যপায়ী প্রাণী। Some produce a large number of small sized offspring, যেমন easters, pelagic fishes, while others produce a small number of large sized offspring, যেমন birds, mammals। কিছু জীব আছে যারা প্রচুর সংখ্যায় অপত্য তৈরি করে কিন্তু তার সাইজ ছোট, যেমন ইস্টার, পেলাজিক ফিশ, এরা প্রচুর পরিমাণে অপত্য তৈরি করে কিন্তু তাদের সাইজ ছোট হয়। অন্যদিকে অন্য কিছু জীব আছে যারা প্রচুর মানে খুব অল্প পরিমাণে একটা দুটো করে জীব সৃষ্টি করে কিন্তু সেগুলো কোনো বড় হয়, যেমন পাখি বা স্তন্যপায়ী প্রাণী, এরা একটা দুটো এভাবে বাচ্চা তৈরি করে কিন্তু তার সাইজটা অনেকটাই বড়। সো হুইচ ইজ ডিজারেবল ফর ম্যাক্সিমাইজিং ফিটনেস, তো ফিটনেস পাওয়ার জন্য কোনটা বেশি উপযোগী? তো ওই ম্যামালস বা বার্ড যেটা করে সেটা বেশি উপযোগী, যে কম পরিমাণে জীব কিন্তু সাইজ বড়। Ecologists suggest that life history trait of organisms have evolved in relation to the constraints imposed by the abiotic and biotic components of the habitat in which they live। যে ইকোলজিরা ব্যাখ্যা করেছে যে কোনো একটা জীব তার যে ইতিহাস, যে সে কীভাবে ইভলভ করেছে, কীভাবে সে সার্ভাইভ করছে, তার মধ্যে কী কী বিশেষ বৈশিষ্ট্য আছে, তারপরে একে অপরের মধ্যে কী রিলেশন বা সম্পর্ক আছে, সেটা নির্ভর করে বায়োটিক এবং অ্যাবিওটিক বিভিন্ন জীবজ এবং অজীবজ ফ্যাক্টরসের ওপর যেগুলো তার চারিদিকে বিরাজমান, যে হ্যাবিটেটে সে বাস করছে তার উপর ভিত্তি করে এগুলো হয়ে থাকে। ইভলিউশন অফ লাইফ হিস্টোরি ট্রেটস ইন ডিফারেন্ট স্পেসিস ইজ কারেন্টলি অ্যান ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ বিং কন্ডাক্টেড বাই ইকোলজিস্ট। তো বিভিন্ন রকম জীব কীভাবে ইভলিউশন হচ্ছে, কীভাবে সরলতম থেকে জটিলতম হচ্ছে, কি তার নিজস্ব পরিবেশে টিকে থাকার জন্য সে নিজের মধ্যে কী কী নতুন 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 বৈশিষ্ট্য ইভলভ করছে, কীভাবে ন্যাচারাল সিলেক্স হচ্ছে, কীভাবে ফিট হচ্ছে, এই সমস্তগুলো বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে ইকোলজিস্টদের একটা নতুন রিসার্চের এরিয়া। এ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো পপুলেশন ইন্টারাকশন অনেকগুলোই আছে, একে একে আমাদেরকে প্রত্যেকটা সবটাকে পড়তে হবে। পপুলেশন ইন্টারাকশন, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ন্যাচারাল হ্যাবিটেট অন আর্থ দ্যাট ইজ ইনহ্যাবিটেড বাই জাস্ট বাই এ সিঙ্গেল স্পিসিস? তো এমন কোনো পপুলেশন, এমন কোনো বাসস্থান আছে কি যেটা একটি মাত্র জীব নিয়ে গঠিত? একই রকমের প্রজাতি আছে যে শুধুই মানুষ আছে আর অন্য কোনো জীব নেই, কোনো পাখি নেই, কোনো পশু নেই, কোনো গাছপালা নেই, এমন কোনো আছে কি হ্যাবিটেট? নেই। দেয়ার ইজ নো সাচ হ্যাবিটেট অ্যান্ড সাচ এ সিচুয়েশন ইজ ইভেন ইনকনসিভেবল। এমন কোনো বাসস্থান নেই এবং হতেও পারে না। For any species, the minimum requirement is one more species on which it can feed। কারণ যে কোনো একটা স্পেসিস বা প্রজাতিকে বেঁচে থাকতে হলে আর একটা স্পেসিস অবশ্যই দরকার যাকে সে খাদ্য হিসেবে গ্রহণ করবে। যদি অন্য কোনো প্রজাতি নাই থাকে তো তাকে খাবার হিসেবে, কাকে সে খাবার হিসেবে গ্রহণ করবে? যেমন মানুষই যদি কোনো একটা জায়গাতে থাকে তো তার জন্য শাকসবজি খাওয়ার জন্য গাছও থাকতে হবে, নয়তো কী খেয়ে সে বাঁচবে? Even a plant species which makes its own food cannot survive alone. It needs soil microbes to break down the organic matter in soil and return the inorganic nutrients for absorption।
তো এমনকি উদ্ভিদ যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেও একা বাঁচতে পারে না। কারণ কি, তার খাদ্য তৈরি করার জন্য যে খনিজ লবণ লাগে, সেগুলো কি খনিজ লবণ লাগে, এটা তো একটা বিষয় হলো, এটা তো অজব হলো। কিন্তু তাদের এই যে মাইক্রোবস থাকে মাটির নিচে, তারা কি করে, যে মাটির মধ্যেকার বিভিন্ন রকমের জীবজ উপাদানগুলিকে ভেঙে দেয়, সরলতম উপাদানে পরিণত করে, এবং যে ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস আছে সেগুলোকে রেখে দেয়, এবং সেই রেখে দেওয়া ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলোকে কি উদ্ভিদ কাজে লাগায় খাদ্য তৈরি করার জন্য। তো উদ্ভিদ খাদ্য তৈরি করতে গেলে কী লাগবে, বিভিন্ন রকমের খনিজ লবণ লাগবে। তো সেই খনিজ লবণ পাবে কোথা থেকে, যে বিভিন্ন রকমের যে অর্গ্যানিক ম্যাটার আছে সেগুলোকে মাইক্রোস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে। সেখানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে ফ্র্যাগমেন্টেশন, লিচিং, অনেক প্রক্রিয়ার মাধ্যমে হিউমিফিকেশন, তার মাধ্যমে কি সেগুলো মিনারেলে পরিণত হবে, এবং সেই মিনারেল উদ্ভিদ গ্রহণ করার মাধ্যমে খাবার তৈরি করবে। অ্যান্ড দেন হাউ উইল দ্য প্ল্যান্ট ম্যানেজ পলিনেশন উইথাউট অ্যান অ্যানিম্যাল এজেন্ট? তাছাড়া প্ল্যান্ট যদি অন্য কোনো প্রজাতি নাই থাকে, তো পলিনেশন কার মাধ্যমে হবে? পলিনেশন না হলে তো সে তার নিজস্ব অপত্য বাঁচিয়ে রাখতে পারবে না। It is obvious that in nature, animals, plants, and microbes do not and cannot live in isolation but interact in various ways to form a biological community. তো অবশ্যই যে প্রকৃতিতে উদ্ভিদ, প্রাণী, জীব, মাইক্রোবস কেউ বেঁচে থাকতে পারবে না একা। প্রত্যেকেরই একে অপরের সঙ্গ দরকার, যাতে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করতে পারে, এবং এভাবে একে অপরের সঙ্গে ইন্টারাকশন তৈরি করার মাধ্যমে কমিউনিটি তৈরি হয়। Even in minimal communities, many interactive linkages exist, although all may not be really apparent. এবং অনেক সব কমিটির মধ্যে কী হয়, যে একে অপরের সঙ্গে আবার প্রত্যেকটা কমিটি লিঙ্কড আছে, বাইরে থেকে অবশ্য না মনে হলেও একে অপরের সঙ্গে প্রত্যেকটা লিঙ্কড আছে। প্রিডেশনের সঙ্গে কম্পিটিশনের অনেক মিল আছে। ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারাকশন অফ পপুলেশন অফ টু ডিফারেন্ট স্পেসিস। তো ইন্টারাকশন দুই প্রকার হয়, তিন প্রকার হয়, ইন্ট্রা আর এনভায়রনমেন্টাল। তো ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন মানে কি, দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে যে ইন্টারাকশন, সেটা হলো ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন। দে কুড বি বেনিফিশিয়াল, ডেট্রিমেন্টাল অর নিউট্রিয়াল, নেদার হার্ম নর বেনিফিট টু ওয়ান অফ দ্য স্পেসিস অর বোথ। তো এই যে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন, যে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে ইন্টারাকশন, তো সেটা উপকারী হতে পারে, ক্ষতিকরও হতে পারে, আবার এমনও হতে পারে যে কারো উপকার করছেও না, ক্ষতিও করছে না। অ্যাসাইনিং এ প্লাস সাইন ফর বেনিফিশিয়াল ইন্টারাকশন, মাইনাস সাইন ফর ডেট্রিমেন্টাল অ্যান্ড জিরো ফর নিউট্রাল ইন্টারাকশন। ধরা যেতে পারে প্লাস চিহ্ন বেনিফিশিয়াল বা উপকারী ইন্টারাকশনের জন্য, মাইনাস চিহ্ন ডেট্রিমেন্টাল বা অপকারী ইন্টারাকশনের জন্য, আর জিরো চিহ্নটা নিউট্রাল ইন্টারাকশনের জন্য যদি আমরা নির্ণয় করি, তাহলে অনেকগুলো আছে ইন্টারাকশন, যেটা নিচে পড়ব। লেট আস লুক অ্যাট অল দ্য পসিবল আউটকামস অফ ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন। তো পপুলেশন ইন্টারাকশন এখানে ছবি দেওয়া আছে এবং সেটাকে বোঝানোর চেষ্টা করেছে কীভাবে আছে। যেমন মিউচুয়ালিজম, ইন্টারাকশনের নাম হচ্ছে মিউচুয়ালিজম। কী হয়, দুটো স্পেসিস বা প্রজাতি কী হয়, উপকার হয়, তার জন্য দুটোই প্লাস প্লাস। যে দুটো প্রজাতির মধ্যে মিউচুয়ালিজম হয়, তারা দুজনেই উপকৃত হয়। যেমন লাইকেনে যেমন কী হয়, ফাঙ্গাল ছত্রাক থাকে, আবার শৈবালও থাকে, দুজনেই উপকৃত হয়। কম্পিটিশন যে ইন্টারাকশন, তাতে কী হয়, যে দুটো প্রজাতিরই ক্ষতি হয়, কম্পিটিশনে দুজনেরই ক্ষতি হয়। প্রিডেশনে কি একজনের উপকার হয়, একজনের ক্ষতি হয়। প্যারাসিটিজম, এতেও একজনের উপকার হয়, একজনের ক্ষতি হয়। কমেন্সালিজম, একটা প্রজাতি উপকার হয়, আরেকটার কোনো উপকার ক্ষতি কিছুই হয় না। অ্যামেনসালিজম, একটার ক্ষতি হয় আর আরেকটার উপকার ক্ষতি কিছুই হয় না। তো কোনটা, এগুলো মনে রাখতে হবে, যে কোনটা ক্ষতি, কোনটাতে দুজনেরই ক্ষতি, কোনটা দুজনেরই লাভ, কোনটা একজনের ক্ষতি একজনের লাভ। Both the species benefit in mutualism and both loss in competition in their interaction with each other. মিউচুয়ালিজমে দুজনেই উপকৃত হয়, কম্পিটিশনে দুজনেই ক্ষতি হয়, তো এটা দেখিলাম আমরা। In both parasitism and predation, only one species benefits, parasite and predator respectively, and the interaction is detrimental to the other species, host and prey respectively. তো প্যারাসিটিজম আর প্রিডেশনে কী হয়, যে একজন উপকৃত হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়। উপকৃত কে হয়, যে প্যারাসাইট, যে পরজীবী হিসেবে থাকছে সে উপকৃত হয়, যে শিকারী হিসেবে থাকছে সে উপকৃত হয়। যেমন হরিণ আর বাঘের মধ্যে কে, বাঘ শিকারী, তাই বাঘ উপকৃত হচ্ছে, হরিণ শিকার, তাই হরিণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যারাসাইটের ক্ষেত্রে যেমন প্যারাসাইটের যে কাস্কুটা থাকে আম গাছের মধ্যে, তো কাস্কুটা উপকৃত হচ্ছে,
আম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এরকম একজন উপকৃত হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়। The interaction where one species is benefited and the other is neither benefited nor harmed is called commensalism. আরেকটা ইন্টারাকশন যেটা একজন উপকৃত হয় আর আরেকজনের উপকার ও ক্ষতি কিছুই হয় না, সেটা হলো কমেন্সালিজম। তো একটা প্লাস একটা জিরো। In amensalism, on the other hand, one species is harmed whereas the other is unaffected. অ্যামেন্সিলিজমে একজন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আরেকজনের কোনো উপকার ক্ষতি কিছুই হয় না। Predation, parasitism, and commensalism share a common characteristic: the interacting species live closely together. তো এর মধ্যে আবার এই যে প্রিডেশন আছে, প্যারাসিটিজম আছে আর কমেন্সালিজম, এই তিনটের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যে প্রজাতিগুলোর মধ্যে ইন্টারাকশন হয় তারা একে অপরের সঙ্গে ক্লোজলি থাকে বা একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। প্রিডেশনেও তাই, প্যারাসিটিজমেও তাই, কমেন্সালিজমের ক্ষেত্রেও তাই। এই তিনটের ক্ষেত্রে কি, যে যে স্পেসিসগুলোর মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সংযোগ স্থাপন হচ্ছে, তারা একে অপরের সঙ্গে ক্লোজলি থাকে, সংযুক্ত অবস্থায় থাকে। তো এটা বেসিক পার্ট ছিল। এর পরবর্তী পার্টে প্রত্যেকটা প্রিডেশন, কম্পিটিশন, অ্যামেন্সালিজম, কমেন্সালিজম যতগুলো আছে ছটা, প্রত্যেকটা ডিটেলসে পড়তে হবে, কি তাদের এক্সাম্পল, বৈশিষ্ট্য, তো সবটাই ডিটেলসে পড়তে হবে। তো এই ভিডিওটা এত দূরই, পরবর্তী নেক্সট ভিডিওতে সেগুলো করা যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আরও বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।